সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি বিগত দিন তোমাদেরকে জৈব যৌগের পর্যন্ত পড়িয়েছিলাম। জৈব যৌগ সংক্রান্ত তোমার বিগত ক্লাসগুলোতে এর পরে সমানতার পরে পড়িয়েছিলাম তোমার সমানতা শেষ করে পড়িয়েছিলাম কার্যকরীমূলক শেষ করে সমানতা পড়িয়েছিলাম। সমানতার পরে আজকে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটি হচ্ছে তোমার জৈব বিক্রিয়া ও আক্রমণকারী বিকারক নিয়ে। একটু শোনো। আসলে জৈব রসায়নের আমরা অনেকগুলো বিক্রিয়া পড়ব, ঠিক আছে, কিন্তু বিক্রিয়াগুলো দেখবে এখানে যে কয় প্রকার বিক্রিয়ার ধরন বলা হয়েছে, প্রকৃতপক্ষে এই ধরনের বিক্রিয়া তোমরা জানবে। প্রথমে দেখো, আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে জৈব বিক্রিয়া ও আক্রমণকারী বিকারক। দেখো, তোমরা আজকের পাঠ শেষে জৈব বিক্রিয়ার প্রকারভেদ ও আক্রমণকারী বিকারকের শ্রেণীবিভাগ জানবে। তারপর জানবে প্রত্যেক আক্রমণকারী বিকারকের সংজ্ঞা। এরপরে প্রত্যেক আক্রমণকারী বিকারকের বিভিন্ন তথ্য তোমরা জানতে পারবে। আমরা দেখো, প্রথম দেখো জৈব বিক্রিয়া প্রধানত 5 ভাগে বিভক্ত। দেখো, সংযোজন আবার 2 ভাগ হতে পারে, ইলেকট্রোফিলিক সংযোজন ও নিউক্লিওফিলিক সংযোজন। এই এক ধরন প্রতিস্থাপন, একইভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তারপর হচ্ছে অপসারণ বিক্রিয়া, তারপর সমানুকরণ, আর হচ্ছে বেঞ্জিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা এখানে শুধু বিক্রিয়াগুলোর ধরন বললাম। যখন আমরা এই জৈব বিক্রিয়াগুলো পড়ব, তখন তাদের এই ধরনের মধ্যে বিক্রিয়াগুলি, আমরা যে বিক্রিয়া পড়বো সেটি কোন ধরনের বিক্রিয়া আমাদের তখন বলবো। তবু আপাতত এই জিনিসটা একটু জানা দরকার। যেমন একটা বিক্রিয়া দেখালাম, দেখো, x প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স জেড প্লাস ওয়াই। এক্স হচ্ছে আক্রমণকারী বিকারক, আর ওয়াই জেড হচ্ছে কার্বন গঠিত জৈব যৌগ বা সাবস্ট্রেট বলা হয়। একটু খেয়াল করবে, আমরা যে জৈব রাসায়নিক বিক্রিয়া পড়বো, বিক্রিয়কটি এই কার্বন গঠিত যৌগ হবে, যাকে আমরা বলবো সাবস্ট্রেট। আর আক্রমণকারী বিকারক, যেমন আমরা তোমার পরবর্তীতে পড়বো, দেখবে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এই জিনিসগুলো পড়বো। তারপরে এইগুলো হবে আক্রমণকারী বিকারক। আমি একটু পেছনে যাই, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো, যেমন মুক্তমূলক পড়বো, ইলেকট্রোফাইল পড়বো, নিউক্লিওফাইল পড়বো। এগুলো মূলত তোমার আক্রমণকারী বিকারক। তো যাই হোক, এই আক্রমণকারী বিকারক যখন কার্বন গঠিত যৌগকে বা সাবস্ট্রেট বলা হয়, একে আক্রমণ করবে, তখন উৎপাদের সৃষ্টি হবে। তো এই যে আক্রমণ যখন করবে, এখানে বিভিন্নভাবে বিক্রিয়া করতে পারে, বিভিন্নভাবে বিক্রিয়া সংগঠিত হতে পারে। সংযোজন বিক্রিয়া হতে পারে, যেমন এক্সটা এর সাথে, যেমন এই বিক্রিয়াটা যেটা দেখানো হয়েছে, আসলে এটা সংযোজন না। এখানে এক্স তোমার কোথায় বসেছে, ওয়াই এর জায়গায় বসেছে। সেদিন এই বিক্রিয়াটি যেটা দেখানো হচ্ছে, এটা মূলত প্রতিস্থাপন। এখন এই প্রতিস্থাপন যদি ইলেকট্রোফাইল দ্বারা হয়, তখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে। নিউক্লিওফাইল দ্বারা হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে জানবো। মোট আমরা খেয়াল করব, জৈব বিক্রিয়া হচ্ছে 5 প্রকার: সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানুকরণ এবং বেঞ্জিনে বহু প্রতিস্থাপন। এই 5 প্রকারের বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো জানতে আমাদের, দেখো, এই বিষয়গুলো একটু জানার প্রয়োজন হয়। এই বিক্রিয়াগুলো জানতে আমাদের, এই দেখো, আক্রমণকারী বিকারকের শ্রেণীবিভাগ। আক্রমণকারী বিকারক 3 শ্রেণীতে বিভক্ত। যেমন দেখো, মুক্তমূলক বা এদেরকে ফ্রি রেডিক্যাল বলা হয়, ইলেকট্রোফাইল, তারপর হচ্ছে নিউক্লিওফাইল। এই 3 ধরনের বিকারক সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। দেখো, প্রথম মুক্তমূলক কারা, একটু মুক্তমূলক সম্পর্কে ধারণা দিয়ে মুক্তমূলক কারা হবে।
সমযোজী সিম্বা বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রন যুক্ত প্রজাতিকে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বলা। একেবারে এক সেন্টেন্সে বলবা সংজ্ঞাগুলো অতীব সহজ। দেখো কিভাবে হয়। যেমন ক্লোরিন ক্লোরিন যে বন্ধনটি হলো, এটা সমযোজী বন্ধন। এটা সুষম বিভাজন কেন বলা হচ্ছে? এইখানে প্রথমেই ক্লোরিন ক্লোরিন বন্ধন সৃষ্টি হতে উভয় ক্লোরিন পরমাণু একটি করে ইলেকট্রন যোগান দিয়ে একটি সমযোজী বন্ধন সৃষ্টি হলো। দেখো এখন সূর্যালোকের উপস্থিতি অথবা 396 কিলোজুল তাপে তোমার কি হবে, এই বন্ধন ভেঙে তোমার প্রত্যেকের ইলেকট্রন প্রত্যেকে ভাগ করে নেবে। অর্থাৎ যে ইলেকট্রন ক্লোরিন দান করেছিল তার ইলেকট্রন ক্লোরিনের কাছে আসবে, অর্থাৎ উভয় ইলেকট্রন উভয় ক্লোরিনের কাছেই চলে যাবে। তো এই জন্য এখানে যেহেতু ইলেকট্রন দুটি সমভাবেই বিভক্ত হলো, এই জন্য এটাকে বলা হয় সুষম ভাঙ্গন। তাহলে সমযোজী সিম্বা বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রন যুক্ত প্রজাতি, দেখো এখানে একটি ক্লোরিনের মধ্যে একটি ইলেকট্রন রইলো, এই ক্লোরিনের মধ্যে একটি ইলেকট্রন রইলো, এই জন্য এটা বিজোড় ইলেকট্রন যুক্ত প্রজাতিকে বলা হবে কি, ফ্রি রেডিক্যাল। যেমন এখানে এটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এখন দেখো আমরা ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখবা। জৈব যৌগের দহন বিক্রিয়া, কথাটি যেন মনে থাকে। যেমন আমরা বলি মিথেনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এইখানে দহন বিক্রিয়াতে ফ্রি রেডিক্যাল সৃষ্টির মাধ্যমে এই দহন বিক্রিয়া ঘটে। তারপর দেখবা অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া, তোমরা পড়াবো আমি তোমাদের বিক্রিয়াগুলো বিভিন্ন, এই যে আগামীকাল থেকে এই রাসায়নিক বিক্রিয়া ধরবো। তো অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে ঘটে। এবার দেখো এই ফ্রি রেডিক্যালের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। আমি এগুলো একভাবেই মানে এক সেন্টেন্সে উল্লেখ করেছি, তোমরা চাইলে বলতে পারো ফ্রি রেডিক্যাল সমূহ অত্যন্ত ক্ষণস্থায়ী, 1 নম্বর দিতে পারো। আবার বলতে পারো ফ্রি রেডিক্যাল সমূহে বিজোড় ইলেকট্রন থাকায় এরা খুব সক্রিয়। আবার বলতে পারো ফ্রি রেডিক্যাল সমূহে বিজোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন। তাহলে এই তিনটি মূলত ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য, এগুলো বলে দিচ্ছি আমি। ওই যে বহুপদী সমাপ্ত সূচক প্রশ্ন এমসিকিউতে আসতে পারে, বা তোমার এমনি সাধারণ যে কোনো এমসিকিউতে আসতে পারে, সেই জন্য এই জিনিসগুলো একটু উল্লেখ করলাম। এবার দেখো এই ফ্রি রেডিক্যাল আর কি কাজে লাগে। দেখো ফ্রি রেডিক্যাল, এই যে দেখো ফ্রি রেডিক্যাল সময় স্থায়িত্ব ক্রম, দেখো এই যে কার্বনের আগে যে একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, এটা দ্বারা মানে ফ্রি রেডিক্যাল বোঝানো হচ্ছে। মানে এটা টারশিয়ারি 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, এটা 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। এখানে একটু দেখাই, দাঁড়াও, এই একটু দেখো, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। আমরা একটু করে বলে রাখি, অ্যালকোহলের কার্যকরীমূলকে দেখিয়েছিলাম শুধু কার্বন পরমাণুর সাথে 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকলে আর একক বন্ধনে, আর এটাতে একক বন্ধনে OH মূলক যুক্ত থাকলে টারশিয়ারি অ্যালকোহল। তাহলে 3 বন্ধনে 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এটা টারশিয়ারি কার্বন, এই জন্য এটা টারশিয়ারি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। এটা 2 ডিগ্রি মানে CH এর সাথে 2টি অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এটা বলা হয় 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। আর এটা CH2 এর সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এটা হবে 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, আর এটা মিথাইল ফ্রি রেডিক্যাল। তাহলে আমরা বলি, শোনো, আমরা এখানে ডিটেলস না বললে এই কথাটা একটু খেয়াল করবে। ফ্রি রেডিক্যাল সময়ের মধ্যে টারশিয়ারি ফ্রি রেডিক্যাল অধিকতর, মানে এটা অধিকতর স্থায়ী। টারশিয়ারি ফ্রি রেডিক্যাল স্থায়ী হওয়ার অর্থ কি? স্থায়ী হওয়ার অর্থ হচ্ছে এটা যেটি বিক্রিয়া অংশগ্রহণ কম করবে, মানে সহজে যেটি অংশগ্রহণ করবে না। তাহলে এখানে আমরা এইভাবে একটু ব্যাখ্যা দিতে পারি, যদিও আমি এখানে ব্যাখ্যাটা লিখি নাই, তোমরা একটু স্মরণ রাখবে। দেখো মিথাইল ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে এই কার্বনের সাথে মনে করো অপর একটি হাইড্রোজেন ছিল, মনে করো মিথাইল মানে মিথেন ছিল, মনে করো ওখানে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন, এই কার্বন পরমাণু একটি ইলেকট্রন দিয়ে যখন বন্ধন হয়, সূর্যালোক অথবা উত্তপ্ত অবস্থায় এই কার্বন তার ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে গেল, হাইড্রোজেন ইলেকট্রনটা হাইড্রোজেন নিয়ে অন্য পরমাণুতে রূপান্তরিত হলো, কিন্তু এই যে কার্বনের ইলেকট্রনটি থেকে যাওয়াতে এটা মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এখন এটি কম স্থায়ী, খেয়াল করো কতদিন, যারা কম স্থায়ী
তারা হবে অধিক সক্রিয়। এই দেখো, যেমন এটা সবচেয়ে কম স্থায়ী, মানে মিথাইল ফ্রি রেডিকেলে এই কার্বন পরমাণুর সাথে যে ফ্রি রেডিকেলটি মানে ইলেকট্রনটি আছে, এই ইলেকট্রনটি থাকার কারণে এরা সহজে কি করবে, এরা সহজে অন্য যৌগের সাথে রাসায়নিক বন্ধন গঠন করবে। কিন্তু এখানে দেখো 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেলের অর্থ হচ্ছে এই কার্বনের সাথে একটি অ্যালকাইল মূলক যুক্ত, অ্যালকাইল মূলকটি ইলেকট্রন দাতা হওয়ায় এখানে ইলেকট্রন ঘনত্ব আরো বাড়বে। তাতে কি হবে, তাতে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব কি হবে, বাড়বে, কিন্তু সক্রিয়তা কমবে। এইটা প্রাইমারি অ্যালকাইল হেড, তারপর সেকেন্ডারি অ্যালকাইল হেড বলছি অ্যালকাইল ফ্রি রেডিকেল। সেকেন্ডারি অ্যালকাইল ফ্রি রেডিকেলে দুইটি অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করলে কার্বন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এখানে সবচেয়ে সর্বাধিক হলো ইলেকট্রন ঘনত্ব। এই ইলেকট্রন ঘনত্ব বাড়লেও এরা কি থাকবে, এরা স্থায়িত্ব মানে স্থায়ী হবে, কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ সবচেয়ে কম করবে। এবারে যাই হোক, আমরা ফ্রি রেডিকেল সংক্রান্ত এই বিষয়গুলো করবো। তাহলে আমরা পড়লাম কি, প্রথম আবার একটু দেখাই, দেখো ফ্রি রেডিকেলের সংজ্ঞা পড়লাম, একটা এক্সাম্পল দিলাম, এখানে যে ক্লোরিন ফ্রি রেডিকেল দেখালাম, যেমন মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডেরও এই সূর্যালোকের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড ভেঙে ক্লোরিন ফ্রি রেডিকেল এবং মিথাইল ফ্রি রেডিকেল হয়। তারপর দেখলাম ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য বললাম, আর দুই ধরনের বিক্রিয়ার মধ্যে যে ফ্রি রেডিকেল তৈরি হয় সেই জিনিসটি জানলাম আমরা। এরপরে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব দেখলাম। দেখো ফ্রি রেডিকেলের স্থায়িত্ব, এইটুকু হচ্ছে ফ্রি রেডিকেল নিয়ে কথা। আর ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল আমরা যে জিনিসটি জানবো, ইলেকট্রোফাইল কাকে বলে জানবো, আমরা কোন মূলকগুলি ইলেকট্রোফাইল জানবো আর কোন মূলকগুলি নিউক্লিওফাইল, এই জিনিসটা আমরা জানবো। এই দেখো ইলেকট্রোফাইলের সংজ্ঞাটি খুব গুরুত্ব সহকারে পড়বা। ইলেকট্রোফাইলের সংজ্ঞা হচ্ছে যে সকল বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি প্রবল আসক্তি থাকে, অর্থাৎ ইলেকট্রনকে প্রবলভাবে আকর্ষণ করবে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এই তাদেরকে ইলেকট্রোফাইল বলে। ইলেকট্রোফাইল সমূহ বিভাগে বিভক্ত। এই দেখো, যেমন ধনাত্মক ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রোফাইল চিনতে কোনো সমস্যা নাই। যেমন এটা মিথাইল ফ্রি রেডিকেল, আসলে এটা মিথাইল ফ্রি রেডিকেল না, এটা কার্বনের যদি ধনাত্মক চার্জ যুক্ত কার্বন হয় তাহলে এরা হয় কার্বনিয়াম আয়ন। তো কার্বনিয়াম আয়ন নিয়ে কালকে একটু আলাপ করবো। দেখো এটা হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন, ইথাইল কার্বনিয়াম আয়ন হতে পারতো, অর্থাৎ CH2CH2 দিয়ে, তবে কার্বনের উপর ধনাত্মক চার্জ থাকলে এরা কার্বনিয়াম আয়ন, কিন্তু এটা মিথাইল কার্বনিয়াম আয়ন করতে হবে। এবার বলি ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এগুলো সাধারণত আমরা জানি ঋণাত্মক চার্জ যুক্ত হয়। ঋণাত্মক চার্জ যুক্ত হলে ব্রোমাইড আয়ন, ক্লোরাইড আয়ন হবে। আর ধনাত্মক চার্জ যুক্ত হওয়া মানে এখানে মানে বিষম বিভাজন, মানে হ্যালোজেনের যদি মানে কোনো বিকারকের যদি বিষম বিভাজনের ফলে যে মানে ইলেকট্রন যেগুলো একদিকে নিয়ে যাবে আর একদিকে ধনাত্মক চার্জ থাকবে, মানে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়ে আসলে বিকারকের এই তোমার বিষম বিভাজনের ফলে। বিষম বিভাজন অর্থাৎ ইলেকট্রন জোড়া অধিক ঋণাত্মক পূর্ণতা নিজের দিকে নিয়ে নিল, বা একই ঋণাত্মকতা সম্পন্ন পূর্ণ হলেও বিক্রিয়ার মধ্যে কোনো প্রভাবক অথবা অধিক তাপমাত্রা বা অন্য কোনো উপায়ে ইলেকট্রনগুলি একদিকে চলে গেলে তখন অপর দিকে যে পরমাণুটি থাকবে ইলেকট্রন বিহীন, সেই অংশটি হয় তোমার ধনাত্মক চার্জ যুক্ত এবং এটাকে বলা ইলেকট্রোফাইল। এখানে দেখো এইটা হচ্ছে, এটা ব্রোমোনিয়াম আয়ন। এই ব্রোমোনিয়াম আয়ন একটি ইলেকট্রোফাইল, ধনাত্মক চার্জ থাকার কারণে। এটা ক্লোরোনিয়াম আয়ন একটি ইলেকট্রোফাইল, নাইট্রোনিয়াম আয়ন একটি ইলেকট্রোফাইল, তারপরে এটা হাইড্রোনিয়াম আয়ন একটি ইলেকট্রোফাইল, আর এটা হাইড্রোজেন আয়ন। একটা কথা মনে রাখবে, জলীয় দ্রবণে পানির অণুর সাথে হাইড্রোজেন আয়ন যোগ হয়েই কিন্তু এই হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। সেজন্য হাইড্রোজেন আয়ন যে কথা, হাইড্রোনিয়াম আয়নও একই কথা। এবার দেখো প্রশম ইলেকট্রোফাইল, কাদেরকে প্রশম ইলেকট্রোফাইল বলবো? মনে রাখবে প্রথম ইলেকট্রোফাইল হলো যে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, হ্যাঁ, অর্থাৎ যে সকল বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি প্রবল আসক্তি থাকে, মানে ইলেকট্রনের যাদের ঘাটতি থাকবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে প্রথমে ইলেকট্রনের ঘাটতি থাকবে যাদের ধনাত্মক চার্জ থাকবে। দ্বিতীয়ত প্রশম ইলেকট্রোফাইল মানে তাদেরও কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি থাকবে। দেখো বোরন ট্রাইফ্লোরাইড, এখানে চারদিকে যদি ইলেকট্রন মানে ফ্লোরিনের সাথে বন্ধন বিবেচনা করো, তাহলে ফ্লোরিনের সাথে বোরনের 3টি ইলেকট্রন যুগল সৃষ্টি হবে। 3টি ইলেকট্রন যুগল সৃষ্টি হলে বোরনের চারদিকে মোট 6টি ইলেকট্রন হলো। তাহলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য আর 2টি ইলেকট্রনের ঘাটতি থাকলো।
সেই জন্য এটি ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল। এই একই কাজ অ্যালুমিনিয়াম ক্লোরাইডে হবে, একইভাবে সালফার ট্রাইঅক্সাইডে হবে, একইভাবে ফেরিক ক্লোরাইডে হবে, একইভাবে ফেরিক ব্রোমাইডে হবে। এখানে যে কয়টা আমি এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পল গুলো আসলেই যথেষ্ট। তোমরা এক্সাম্পল গুলো ভালো করে পড়বে, তো এখান থেকে তুমি দেখবা ইলেকট্রোফাইল চিনতে সমস্যা হবে না। আর তোমাদের বইতে বা যে কোনো ইয়ের মধ্যে পরবর্তীতেও এই জিনিসগুলো, এই এক্সাম্পল গুলো থেকে আসবে দেখবা। তো এবার বলি, তাহলে ইলেকট্রোফাইল চিনতে যেন কোনো সমস্যা না হয়, সংজ্ঞাতে বুঝলে এগুলো অনুধাবনে আসতে পারে। যেমন এটা মিথাইল কার্বনিয়াম আয়ন একটি ইলেকট্রোফাইল ব্যাখ্যা করো। তুমি প্রথম সংজ্ঞা দিবে, দেবার পর বলবে যে এই মিথাইল কার্বনিয়াম আয়নে ধনাত্মক চার্জ থাকে, এটি কি করবে, একটি ইলেকট্রন যুগলকে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি প্রবল আসক্তি থাকবে এবং বিক্রিয়াকালে সেই ইলেকট্রন গ্রহণ করবে। কারণ ধনাত্মক চার্জ মানে কি, তার ইলেকট্রনের ঘাটতি আছে। সে কারণে মিথাইল কার্বনিয়াম আয়ন একটি ইলেকট্রোফাইল। মানে সংজ্ঞা থেকে সংজ্ঞার সাথে সামঞ্জস্য রেখেই ব্যাখ্যাটি দিতে হবে। তারপরে যেমন ধরো এখানে তোমার এভাবে প্রশ্ন হতে পারে, এই ইলেকট্রোফাইল গেল, তারপরে এই প্রসম যেমন BF3। আচ্ছা, তোমার পরবর্তীতে পড়বা বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অম্ল কেন? ওই লুইস অম্ল অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ লুইসের ইলেকট্রনের মতবাদ অনুসারে যে সকল যৌগ একটি ইলেকট্রন যুগল গ্রহণ করতে পারে তাদেরকে বলা হবে কি, লুইস অম্ল। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুতে দেখো, এখানে একটা ব্যাপারটা পড়াইছিলাম এক সময়, তোমাদের এখন স্মরণ আছে কিনা জানি না আমি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রথম অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের মধ্যে আসলে তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, তাহলে এই অ্যালুমিনিয়াম একটি করে ইলেকট্রন ইয়ে করবে, দান করবে, আর ক্লোরাইড আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার পর কিন্তু এখানে তোমার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ইয়ে ঘনত্ব, চার্জ ঘনত্ব বেশি হয় তখন, অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং ক্লোরাইডের মধ্যবর্তী স্থলে এই ইলেকট্রন যুগলগুলো কি হয়, পরিব্যাপ্ত থাকে। তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হলো, এটা সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ হয় এখানের মধ্যে। সমযোজী বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার কারণে মানে বন্ধন যুগল ইলেকট্রন গুলো অ্যালুমিনিয়ামের চারদিকে বিবেচনা করলে মোট এখানে ইলেকট্রন হবে 6টি, 3 জোড়া। 6টি ইলেকট্রন থাকার কারণে অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন যুগলের ঘাটতি থাকে, সেই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রশম ইলেকট্রোফাইল। এখানে যে কোনোটা ব্যাখ্যা করতে বললে এটা কেন প্রশম ইলেকট্রোফাইল, এ ধরনের একটা ব্যাখ্যা দেখাতে হবে, মানে বলতে হবে এখানে একটি ইলেকট্রন যুগলের ঘাটতি রয়েছে, একটু সুন্দর করে বলতে হবে। এরপরে আসি আমরা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি প্রবল আসক্তি, সোজা কথা। তাহলে পূর্ব কি আমরা দেখো নিউক্লিওফাইল কারা? জৈব বিক্রিয়াকাল, তুমি ইলেকট্রোফাইলের সংজ্ঞার মধ্যে জৈব বিক্রিয়াকাল বলতে পারো। জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং ইলেকট্রন যোগান দিতে পারে, মানে ইলেকট্রন দান করতে পারে, তাদেরকে বলা হবে নিউক্লিওফাইল। এরা কিন্তু 2 শ্রেণীতে বিভক্ত নিউক্লিওফাইল গুলো। দেখো, তাহলে আমি আবার একটু বলি, জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং ইলেকট্রন যোগান দিতে পারে তাদেরকে বলা হবে নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইলে কি ছিল, জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি প্রবল আসক্তি থাকে, মানে ইলেকট্রন যারা গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করার অর্থ কি, তাদের ইলেকট্রনের ঘাটতি থাকবে। আর যেসব বিকারকের নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ থাকবে, মানে কি, এদের ইলেকট্রনের আধিক্য রয়েছে। এই জন্য নিউক্লিওফাইলে কি থাকবে, নিউক্লিওফাইল ইলেকট্রনের আধিক্য থাকবে, মানে ইলেকট্রন অধিক থাকবে। এই জন্য নিউক্লিওফাইল ইলেকট্রন যোগান দিতে পারে। হ্যাঁ, তাহলে নিউক্লিওফাইল সমূহ আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল আর একটা ধনাত্মক প্রশম নিউক্লিওফাইল। দেখো, ঋণাত্মক নিউক্লিওফাইল কারা তোমরা চিনবে, এই যেমন এই মিথাইল মূলকটি আসলে মিথাইল কার্বন আয়ন, ঋণাত্মক চার্জ, এটা বাম দিকে দিয়েছি, আর সবগুলোতে ডান দিকে। যেমন এবার বলো, শোনো, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, এগুলো মূলত ঋণাত্মক নিউক্লিওফাইল। এখানে কিন্তু ক্লোরোনিয়াম আয়ন হবে কখন, ইলেকট্রোফাইল হলে যখন প্লাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন থাকলে ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন। যেমন এটা সায়ানাইড আয়ন, এটা হাইড্রোক্সিল মূলক বা হাইড্রোক্সিল আয়ন। এটা হচ্ছে অ্যালকক্সাইড আয়ন। এইগুলোতে তোমার কি আছে, ঋণাত্মক চার্জ আছে। আমি বলি যেমন অ্যালকক্সাইড আয়নে এখানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন যুগল দেখাতে পারো,
এই জন্য ঋণাত্মক চার্জ, এই এক জোড়া, এই এক জোড়া, এখানে 2 জোড়া ইলেকট্রন আগে থেকে থাকবে, এই এভাবে দেখাতে পারো। এখানে অক্সিজেনের উপরেও 2 জোড়া ইলেকট্রন থাকতে পারে, এইভাবে এক জোড়া, এই এক জোড়া, এভাবে থাকতে পারে। তো যাই হোক, ঋণাত্মক নিউক্লিওফাইলে কি থাকবে? ঋণাত্মক চার্জ থাকবে, ইলেকট্রন আধিক্য থাকবে, ঋণাত্মক চার্জের কারণে ইলেকট্রন আধিক্য থাকবে। আর প্রথম ইলেকট্রোফাইল কারা? যে সকল ইলেকট্রোফাইল মানে কি থাকবে? ইলেকট্রন আধিক্য থাকবে, মানে অন্তত কেন্দ্রীয় পরমাণুতে একটি মুক্ত ইলেকট্রন যুগল অধিক থাকবে, তারা হবে প্রথম নিউক্লিওফাইল। যেমন অ্যামোনিয়া আছে, পানিতে 2 জোড়া মুক্ত ইলেকট্রন যুগল আছে, দেখো এটা প্রাইমারি এমিন আর NH2, এটা সেকেন্ডারি এমিন আর NH এর সাথে একটা আর যুক্ত, আর এটা টারশিয়ারি এমিন। এখানে নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্ত ইলেকট্রন যুগল বর্তমান থাকায় এটা কি হবে? এটা প্রথম নিউক্লিওফাইল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেমন এটা অ্যালকোহল আর OH, এখানে কিন্তু এখানে এক জোড়া ইলেকট্রন যুগল হবে, নিচে এক জোড়া ইলেকট্রন যুগল হবে, এটা কিন্তু প্রথম নিউক্লিওফাইল। অনুরূপভাবে এটা ইথার হলেও কিন্তু এটা প্রথম নিউক্লিওফাইল। মনে রাখবো, এটা এই দুটি ইলেকট্রন দেখাচ্ছি। তাহলে অ্যামোনিয়া, পানি, প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন, অ্যালকোহল, তারপর হচ্ছে ইথার, এরা সকলেই কি প্রথম ইলেকট্রোফাইল। তো তোমাদেরকে 3টা জিনিস দেখালাম, আর 2টা বিষয় থাকবে কালকে, এগুলো জৈবিক বিক্রিয়া প্রত্যেকটু কাজে লাগবে। আর 2টা জিনিস, একটা হচ্ছে তোমার কার্বনিয়াম আয়ন আর একটা কার্বন আয়ন। কার্বনিয়াম আয়নের সংজ্ঞাটা বলে দিই আমি এখন। কার্বনিয়াম আয়ন হচ্ছে যে একক ধনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে বলা হবে কার্বনিয়াম আয়ন। আর কার্বন আয়ন হচ্ছে একক ঋণাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে বলা হবে কার্বন আয়ন। অর্থাৎ মিথাইল, এই দেখো একটু করে বলি, যেমন এখানে মিথাইল মূলক, যেটা মিথাইল মূলকের উপরে ধনাত্মক চার্জ থাকায় এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন, আর মিথাইল মূলকের উপরে ঋণাত্মক চার্জ থাকায় এই যে দেখো এটা হচ্ছে কার্বন আয়ন। তো আমরা পরবর্তী ক্লাসে কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন নিয়ে একটু করবো, তারপর আমরা জৈবিক বিক্রিয়াতে চলে যাব। তো আমার মনে হয় তোমরা আজকের ক্লাসটা বুঝলে, এবং এই জিনিসগুলো না বুঝলে কিন্তু জৈবিক বিক্রিয়া একটু কঠিন লাগবে। এগুলো আবার কঠিন কিছু না, তোমরা একটু লিখে নেবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে এইটুকু পড়ালাম। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।